আচ্ছা, আমরা জানি যে হাউস লিস্টিং অপারেশন বা গৃহতালিকা প্রস্তুতকরণের জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি আজ থেকে 16ই আগস্ট। আমরা প্রথম পর্যায়ে প্রথম 3 দিনের মধ্যে আমাদের যে হাউস লিস্টিং, অর্থাৎ আমরা যে লেআউট ম্যাপ প্রস্তুত করেছি সেই লেআউট ম্যাপ অনুযায়ী প্রতিটি বাড়ির গায়ে বিল্ডিং নাম্বার লিখছি এবং তার সাথে ব্র্যাকেটে আমরা ওই বাড়িতে থাকা সেন্সাস হাউসের সংখ্যা সেটা উল্লেখ করছি। এইভাবে আমরা 18ই আগস্টের মধ্যে আমাদের যে লেআউট ম্যাপ আছে সেটা ফাইনালাইজ করছি, অর্থাৎ আমরা যে এইচএলবির দায়িত্ব পেয়েছি সেই এইচএলবির ফাইনাল লেআউট ম্যাপ তৈরি করে ফেলছি এবং 19 তারিখ থেকে হোপফুলি আমরা প্রত্যেকে যে এইচএলও অ্যাপ, সেই এইচএলও অ্যাপে প্রত্যেকটি বাড়ির তথ্য, প্রত্যেকটি সেন্সাস হাউসের তথ্য আপলোড করব। এখন একটুখানি আমরা ট্রেনিংয়ে যদিও অ্যাপের বিষয়টা, অ্যাপটা কীভাবে কাজ করবে সেইটা বিশদে মোটামুটি আলোচনা করেছিলাম, তবে একটুখানি রিভিশন করে নিই। দেখুন, আমরা যে অ্যাপ নিয়ে কাজ করব, এখন অ্যাপটা প্রায় প্রত্যেকেরই মোবাইলে খুলেছে। এই ইন্টারফেসটা কিন্তু আমরা দেখতে পাই, অ্যাপটা খুললেই এই ইন্টারফেসটা দেখতে পাই, যেখানে প্রথমেই লেখা আছে উপরে এইচএলও অ্যাপ, ডান দিকে কোনায় লেখা আছে রিফ্রেশ, আর একদম বাঁ দিকে কোনায় 3টে দাগ লেখা আছে, দেওয়া আছে। 3টে দাগ হচ্ছে অপশানের। তারপর লেখা আছে সেন্সাস অফ ইন্ডিয়া 2027, নিচে লেখা আছে লোকেশন পার্টিকুলার্স এইচএলভি 1/3। এর মানে কি, যে উদাহরণটা এখানে দেওয়া হচ্ছে, তিনি 3টি এইচএলবির দায়িত্ব পেয়েছেন। আমরা অনেকে একটি এইচএলবির দায়িত্ব পেয়েছি, আবার অনেকে একের বেশি এইচএলবির দায়িত্ব পেয়েছি। এখানে যে স্ক্রিনশট দেখানো হচ্ছে সেখানে উনি 3টি এইচএলবির দায়িত্ব পেয়েছেন। তার মধ্যে দেখুন লোকেশন পার্টিকুলার্স এইচএলবি 1/3, অর্থাৎ ওই 3টির মধ্যে একটি এখানে এখন শো করছে। তার নিচে দেখুন সিলেক্টেড এইচএলবি, সিলেক্ট এইচএলবি রয়েছে 0090, অর্থাৎ এখন ওই যে 3টি এইচএলবির উনি দায়িত্ব পেয়েছেন তার মধ্যে যে এইচএলবির নম্বর 0090, সেই এইচএলবিটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে অ্যাপে। এখানে ডান দিকে দেখুন একটি ড্রপ ডাউন, ছোট্ট একটা তীরচিহ্ন নিচের দিকে রয়েছে, ওই 0090 থেকে ডান দিকে ছোট্ট তীরচিহ্ন রয়েছে নিচের দিকে, ওটাকে বলে ড্রপ ডাউন। ওখানে আমি যদি টাচ করি তাহলে আমি ওখান থেকে টাচ করে সিলেক্ট করতে পারবো যে কোন এইচএলবির কাজ আমি করব। আমরা ট্রেনিংয়েই শিখেছি যে আমি একটি এইচএলবির কাজ করতে করতে কখনোই অন্য এইচএলবির কাজ শুরু করব না, একটা এইচএলবির কাজ শেষ করে তারপর একটা এইচএলবির কাজে হাত দেবো। অর্থাৎ একটা এইচএলবির কাজ যখন করব তখন সেই এইচএলবিটাই সিলেক্টেড অবস্থায় থাকবে। অর্থাৎ প্রত্যেকবার যখন আমি কাজ শুরু করব অ্যাপে, তখন আমাকে খেয়াল রাখতে হবে যে আমি, যেমন এই ক্ষেত্রে উনি যখন কাজ করবেন অ্যাপে, তখন ওনাকে খেয়াল রাখতে হবে যে এইচএলবির উনি কাজ করছেন সেটাই যেন সিলেক্ট করা থাকে। এখন যেমন শো করছে 0090, অর্থাৎ ওই 0090 যে এইচএলবি সেটি কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে, ওই এইচএলবিটি ওনাকে কাজ করতে হবে। তারপর ওই এইচএলবির যে অ্যাড্রেস পার্টিকুলার্স, সেই অ্যাড্রেস পার্টিকুলার্স দেওয়া থাকবে, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের ক্ষেত্রে চার্জের নাম থাকবে সালানপুর, টাউন অর ভিলেজ, যে ভিলেজের অন্তর্গত এইচএলবিটি, এবং ওয়ার্ড সার্কেল আমাদের এখানে থাকবে না, হাউস লিস্টিং ব্লক নাম্বার থাকবে 0090 এক্ষেত্রে। এবার আমরা যে লেআউট ম্যাপ তৈরি করেছি সেই লেআউট ম্যাপ অনুযায়ী, এবং আমরা এই যে 3 দিন ধরে 16, 17, 18 এই 3 দিন ধরে আমরা যে বাড়ির গায়ে গায়ে নাম্বার লিখছি, সেন্সাস হাউসের নাম্বার লিখছি ব্র্যাকেটে ব্র্যাকেটে, এর ফলে আমাদের কিন্তু আমার এলাকায় টোটাল নাম্বার অফ বিল্ডিং এবং টোটাল নাম্বার অফ সেন্সাস হাউস, এই দুটো কিন্তু আমার জানা হয়ে যাচ্ছে নিশ্চিতভাবে। এই দুটো আমাকে এখানে পুট করতে হবে। এবার পুট করে আমি হাউস লিস্ট অপারেশনস, নিচে একদম নিচে রয়েছে হাউস লিস্ট অপারেশনস, দেখুন উপরে রয়েছে অ্যাজ পার লেআউট ম্যাপ, এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিংস এবং এক্সপেক্টেড নাম্বার অফ সেন্সাস হাউস। এইটা কিন্তু যদি এমন হয় যে আমি কাজ করতে গিয়ে দেখলাম 2-1টা সেন্সাস হাউস আমার ছাড়া হয়ে গেছে, 2-1টা বাড়িতে কাজ করতে গিয়ে ডিটেলড যখন জিজ্ঞাসা করব তখন হয়তো দেখা গেল 2-1টা সেন্সাস হাউস বাড়ছে, তখন কিন্তু এটা যে কোনো সময় বাড়ানো যায়।
এবার বাড়িয়ে আমি নিচে হাউস লিস্ট অপারেশানসে ক্লিক করলে আমার কিন্তু এবার নেক্সট ইন্টারফেসটা আসবে। ভালো করে দেখুন নেক্সট ইন্টারফেসটা কেমন দেখতে হয়। এইটা হচ্ছে আমার নেক্সট ইন্টারফেস, অর্থাৎ আমি 90 নাম্বার যে এইচএলবি, সেই 90 এইচএলবির কাজ করব, সেই ইন্টারফেসটা আমার খুলে গেল। দেখুন লেখা আছে উপরে হাউস লিস্টিং ব্লক নাম্বার 0090 এবং তার নিচে 6টা ছোট ছোট স্কোয়ারের মধ্যে 6টা অপশান রয়েছে। কি কি অপশান? প্রথম বাঁ দিকে উপরে রয়েছে নিউ হাউস লিস্ট এন্ট্রি, তার ডান দিকে রয়েছে আপডেশন ডেটা, তারপর 2 নম্বর রোতে রয়েছে এডিট অলরেডি সিঙ্কড ডেটা, তার পাশে রয়েছে ভিউ সামারি, একদম নিচে বাঁ দিকে রয়েছে সিঙ্ক সিঙ্ক এবং ডান দিকে একদম নিচে রয়েছে মার্ক অ্যাজ কমপ্লিট। আমি প্রথমেই বলে দিই, এই যে মার্ক অ্যাজ কমপ্লিট এটি কিন্তু খুব সাবধানে সবাই যখন কাজ করবেন খেয়াল রাখবেন যে মার্ক অ্যাজ কমপ্লিট কিন্তু একটা ইরিভার্সিবল অপশান, অর্থাৎ আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেলে তবেই আমি মার্ক অ্যাজ কমপ্লিট বাটনে ক্লিক করতে পারবো। একবার মার্ক অ্যাজ বাটনে ক্লিক হয়ে গেলে, মার্ক অ্যাজ কমপ্লিট দেখিয়ে দিলে ওই এইচএলবির কিন্তু আর কোনো কাজ করা যাবে না। তাহলে একদম ডান দিকে নিচের যেটা রয়েছে মার্ক অ্যাজ কমপ্লিট, সেখানে কিন্তু আমি হাত দেবো না। সুপারভাইজারের সাথে আগে আলোচনা করব, এটা এনশিওর করব যে আমার এলাকার কাজ শেষ হয়ে গেছে, উনিও ব্যাপারটা জানবেন, তারপর আপনি এটা কমপ্লিট দেখাবেন, তার আগে কিন্তু নয়। তাহলে এটা আমার কাজ চলাকালীন আমি কোনোভাবেই টাচ করব না। আমাদের যখন আমি একটা নতুন বাড়িতে গেছি, নতুন একটা সেন্সাস হাউসের এন্ট্রি করব, তখন ফার্স্ট আমার অপশান হচ্ছে নিউ হাউস লিস্ট এন্ট্রি, প্রথম অপশান। এবার নিউ হাউস লিস্ট এন্ট্রি যখন আমি করব, তখন আমি নিউ হাউস লিস্ট এন্ট্রিতে যখন ক্লিক করব তখন কীরকম দেখাবে আমাকে, আমি সেটা একবার দেখি। নিউ হাউস লিস্ট এন্ট্রিতে যখন আমি ক্লিক করব তখন আমাকে দেখাবে হচ্ছে এই রকম একটা ইন্টারফেস খুলবে। এই ইন্টারফেসে দেখুন প্রথমেই লাল অক্ষরে লেখা আছে কনফিডেন্সিয়াল হোয়েন ফিল্ড, অর্থাৎ এটা কনফিডেন্সিয়াল ডেটা, অন্য কারোর সাথে শেয়ার করা যায় না। প্রথমেই রয়েছে 1 নম্বরে লাইন নম্বরটা কিন্তু আমাদের কিছু করার নেই, ওটা অটোমেটিক আসছে। 2 নম্বরে রয়েছে বিল্ডিং নম্বর, ব্র্যাকেটে লেখা আছে মিউনিসিপ্যাল অর লোকাল অথরিটি অর সেন্সাস নাম্বার। বিল্ডিং নাম্বার মানে যে নাম্বারটা বাড়ির নাম্বার আমরা দিচ্ছি, অর্থাৎ এখানে টাইপ করব আমরা CN0001 প্রথম বিল্ডিংয়ের ক্ষেত্রে। এবার CN0001 এটা টাইপ করার পর আমি যখনই বাইরে টাচ করব তখনই কিন্তু আমি দেখব যে আমার ওই সেন্সাস হাউস নাম্বার অটোমেটিক একটা জেনারেট হয়ে গেছে। 3 নাম্বার অপশানে দেখুন রয়েছে সেন্সাস হাউস নাম্বার, ওখানে অটোমেটিক কিন্তু চলে আসবে 0001, অর্থাৎ এই আমি প্রথম কাজ শুরু করছি, প্রথম বাড়িতে গেছি, প্রথম বাড়ির নাম্বার দিয়েছি CN0001 এবং সেই বাড়িরই প্রথম সেন্সাস হাউস 0001, এইটি অটোমেটিক চলে আসবে। সেন্সাস হাউস নাম্বার আমাকে টাইপ করতে হয় না, নিজে নিজে চলে আসে। দিয়ে নিচে দেখুন 3টি অপশান আছে, প্রিভিয়াস, জাম্প অথবা নেক্সট। তো আমি এবার নেক্সট অপশানে যাব, নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে কীরকম দেখাবে সেটা একবার দেখে নিই। নেক্সট যখনই আমি ক্লিক করব তখনই কিন্তু আমাকে এবার আসবে, জিজ্ঞাসা করবে যে আমার সেলফ এনুমারেশন করা হয়েছে কিনা। সেলফ এনুমারেশন করা হয়েছে কিনা এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন। এই প্রশ্নটা যখন আমি করব কাউকে, তখন তার 2টো উত্তর হতে পারে। ওই বাড়িতে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করব যে সেলফ এনুমারেশন আপনি করেছেন, সেই সেলফ এনুমারেশন করেছেন কিনা তার কিন্তু 2টো উত্তর হয়, এক হচ্ছে হ্যাঁ, 2 হচ্ছে না। তো যখন আমি ওনাকে জিজ্ঞাসা করব যে সেলফ এনুমারেশন করেছেন কিনা, উনি বলবেন হ্যাঁ, তখন দেখুন এইরকম একটা ডায়লগ বক্স আসবে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ এসি রেফারেন্স। অর্থাৎ উনি যদি আমাকে সেলফ এনুমারেশন নিজের করে থাকেন এবং আমাকে সেই আইডিটা বলতে পারেন, তাহলে আমি ইয়েস করব।
তখন আমি ইয়েস করব, অর্থাৎ উনি ওনার সেলফ এনুমারেশন স্বগণনা করে রেখেছেন। আর যদি উনি আমাকে আইডিটা না বলতে পারেন বা বলেন যে না আমাদের সেলফ এনুমারেশন করা নেই, তখন আমি নো করব। কেউ যদি ভুলে গিয়ে থাকেন, নোট করা না থাকে, কিংবা উনি যেটা বলছেন সেটা আমি দেওয়ার পর নিচ্ছে না, কোনোভাবে ম্যাচ করছে না, তখন আমি কিন্তু নো করে এগিয়ে যাব। আর যদি ওনার বলার পর আমি আইডিটা পুট করি, এখানে ইয়েস ক্লিক করলেই আমাকে আইডিটা পুট করতে দেবে। এই যে সেলফ এনুমারেশন, তখন এই রকম আসবে সেলফ এনুমারেশন রেফারেন্স, এবং এই 12 ক্যারেক্টারের আইডিটা যখনই আমি পুট করে আমি সাবমিট করব, যদি নিয়ে নেয় তখন কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। তখন উনি যে ডেটাটা ফিল করে রেখেছেন তখন এটা এরকমভাবে চলে আসবে। দেখুন, লাইন নাম্বার, বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ দ্য ফ্লোর, অর্থাৎ মেঝে কিসের তৈরি, দেওয়াল কিসের তৈরি, যে প্রশ্নগুলো আছে পরপর উনি তার উত্তর দিয়েই রেখেছেন। আমাকে খালি একটু স্ক্রল ডাউন করে নিচ অবধি দেখে নিতে হবে যে প্রশ্নগুলোর উত্তরগুলো উনি যেগুলো দিয়েছেন, এখানে 6 অবধি দেখাচ্ছে। আমি আঙুলে করে স্ক্রল করলেই উপরে উঠে যাবে এবং সমস্ত প্রশ্নগুলো একে একে উত্তরগুলো আমি দেখতে পাবো। একবার চেক করে নিয়ে আমাকে খালি দেখুন 3টে অপশান রয়েছে নিচে, একদম নিচ অবধি আমি স্ক্রল ডাউন করার পর আমার এই 3টে অপশান ক্যান্সেল, এডিট অথবা কনফার্ম। যদি আমার মনে হয় যে কোনো একটা প্রশ্নের উত্তর উনি ভুল দিয়েছেন, অ্যাটলিস্ট ফোন নাম্বারটা একবার ওনাকে বলে চেক করে নেওয়া ভালো, যে দেখুন এইটা আপনি দিয়েছেন আপনার ফোন নাম্বার, এটা ঠিক আছে তো, এইটা বলেছে, যদি ঠিকঠাক থাকে নাহলে এডিট করা যায়, আর এডিট না করি তো কনফার্ম মানে ব্যাস উনি যেটা করে রেখেছেন সেটাই আমি সাবমিট করব, এবং এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এই হলো গিয়ে আমার সেলফ এনুমারেশন করে থাকা যে বাড়িগুলো সেলফ এনুমারেশন করা আছে সেইগুলোর আমি যখন এনুমারেশন করতে যাব তখন কিন্তু এই প্রসেস। এবার আমরা আসবো যে সেলফ এনুমারেশন যদি না করা থাকে তখন কি হবে। আমরা লাস্ট ভিডিওতে যেটুকু দেখেছি সেটুকু হচ্ছে সেট আপ, একটা বেসিক যে শুরু কিভাবে আমরা করি সেটা দেখেছি। এবার আমরা কাজ কিভাবে করব সেইটা একটুখানি আমরা ঝালিয়ে নিই। দেখুন, আমরা যখন অ্যাপে কাজ শুরু করব তখন অ্যাপের যে ইন্টারফেসটা সেটা কিছুটা এরকম দেখাবে। এই কটা আমাদের মেনু থাকবে। প্রথম যে অপশান থাকবে সেটা হচ্ছে গৃহতালিকা ব্লকের নাম্বার। আমি আগেই বলেছি যে আমরা যদি একসাথে একের বেশি গৃহতালিকা ব্লক বা HLBর দায়িত্ব পেয়েছি, তাহলে ফার্স্ট ইন্টারফেস থেকে আগে আমাদেরকে সেই যে HLBর আমি আপাতত এখন কাজ করতে চলেছি সেই HLB সিলেক্ট করতে হবে, সেই HLBর নাম্বার। লাস্ট এক্সাম্পলে যেমন আমাদের 0090 HLB সিলেক্ট করা ছিল। এখন যে HLB সিলেক্ট করলাম সেই HLB সিলেক্ট করে তার এস্টিমেটেড বাড়ি এবং এস্টিমেটেড সেন্সাস হাউস নাম্বারগুলো, কতগুলো বাড়ি আছে, লেআউট ম্যাপ তৈরি করার পরে এই সংখ্যাটা আমার হাতে চলে এসছে, এবং কতগুলো সেন্সাস হাউস আছে এই সংখ্যাটা পুট করার পর আমি যখন প্রসিড করব, সাবমিট করব, তখন আমার এই ইন্টারফেসটা আসবে। দেখুন কী কী লেখা আছে। গৃহতালিকা প্রস্তুতকরণ, তার নিচে লেখা আছে গৃহতালিকা ব্লকের নাম্বার 0073, অর্থাৎ যিনি কাজটা করছেন তিনি 0073 সিলেক্ট করেছেন। এখন করে অপশানগুলো একবার দেখে নিই। প্রথম অপশান রয়েছে যেটা এখানে লাল সার্কেল করা আছে, গৃহতালিকা তথ্য পূরণ। ইংরাজিতে লেখা থাকবে হাউস লিস্ট এন্ট্রি, নিউ হাউস লিস্ট এন্ট্রি, গৃহতালিকা তথ্য পূরণ। তার ডান দিকে লেখা আছে তথ্যের আপডেশন, নিচে সিঙ্ক করা তথ্য পুনরায় এডিট করুন, তার পাশে লেখা আছে সারাংশ দেখুন, তার নিচে লেখা আছে একদম নিচে বাঁ দিকে সিঙ্ক করুন, এবং ডান দিকে লেখা আছে সম্পূর্ণ হিসেবে চিহ্নিত করুন, মার্ক অ্যাজ কমপ্লিট। সকলকে একবার সাবধান করে দিই যে এই যে মার্ক অ্যাজ কমপ্লিট, এই একদম এইটা হচ্ছে আমাদের শেষ পর্যায়ের কাজ। আমরা যদি ভুলবশত কাজের মধ্যেখানে মার্ক অ্যাজ কমপ্লিট করে দিই তাহলে কিন্তু আমরা ওই HLBর আর কোনো কাজ করতে পারবো না। সকল এনুমারেটরদের একটুখানি সতর্ক থাকতে অনুরোধ করব যে মার্ক অ্যাজ কমপ্লিট কেউই করবেন না। সুপারভাইজার যিনি আছেন তার সাথে একবার কনসাল্ট করে এটা এনশিওর আগে করবেন যে আপনার এলাকার কাজ সম্পূর্ণ হয়েছে, কোনো বাড়ি আর নেই বাকি, তখনই আপনি মার্ক অ্যাজ কমপ্লিট করবেন।
তাহলে এখন এই মেনুর মধ্যে আমাদের যেটা কাজের মেনু সেটা হচ্ছে গিয়ে গৃহতালিকার তথ্য পূরণ, অর্থাৎ প্রথম যেটা লাল লাল সার্কেল করা আছে। আমরা যখনই নতুন কোনো এন্ট্রি করব, নতুন কোনো সেন্সাস হাউসের এন্ট্রি করব, সেটা কিন্তু এই গৃহতালিকার তথ্য পূরণে গিয়ে করব। মাথায় রাখবেন, আমরা কিন্তু প্রত্যেকটি সেন্সাস হাউসের জন্য আলাদা আলাদা এন্ট্রি করব এবং আমরা প্রত্যেকটি হাউসহোল্ড বা পরিবারের জন্য কিন্তু আলাদা আলাদা এন্ট্রি করব। তো আইডিয়ালি প্রায় অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই একটি সেন্সাস হাউসে একটি পরিবার থাকবে। হ্যাঁ, এটার অন্যথাও হতে পারে, কিন্তু আপনি ধরে রাখুন যে আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য আলাদা আলাদা এন্ট্রি করতে হবে। অর্থাৎ আমি যে নাম্বার অফ সেন্সাস হাউস দেখিয়েছি টোটাল, আমি যে গুণে দেখেছি যে আমার টোটাল নাম্বার অফ সেন্সাস হাউস কত আছে, সেইগুলি ওই ততগুলি কিন্তু আমার এন্ট্রি হওয়ার কথা, অন্তত ততগুলি এন্ট্রি হবেই। আচ্ছা, নেক্সট যাই। গৃহতালিকার তথ্য পূরণে ক্লিক করলে যেটা প্রথমেই আসবে সেটা হচ্ছে আমাদের এই একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের লাইন নম্বর, এটা অটো জেনারেটেড, আমার কিছু করার নেই। তারপর আসবে বাড়ির নম্বর, দিয়ে দেখুন ব্র্যাকেটে লেখা আছে পৌরসভা স্থানীয় প্রশাসনের দেওয়া নম্বর অথবা সেন্সাস নম্বর। তো এখানে আমরা সবাই নিজের যে নাম্বারটা, নিজে যেটা আমি সিরিয়াল মেনটেন করছি সেটাই পুট করব, সেটাই আমি টাইপ করব। CN 0001 দিয়ে শুরু করব, তারপর 0002, 0003 এভাবে চলতে থাকবে। এবং এই CN, কারো যদি 280টা বাড়ি থাকে তাহলে CN 280 এইভাবে শেষ হবে। এটা দেওয়ার পর আমি যখনই বাইরে ক্লিক করব তখন আমি দেখব, বা সেন্সাস গৃহ নম্বর বলে যে রয়েছে দেখুন 3 নম্বর পয়েন্টে, ওখানে যখন ক্লিক করব তখন দেখব সেন্সাস গৃহ নম্বরটা কিন্তু নিজের থেকেই একটা চলে এসছে। প্রথম যে সেন্সাস গৃহ নম্বর অটোমেটিক্যালি 1 আসবে, তারপর সেন্সাস গৃহ নম্বর কিন্তু সিরিয়াল নিজে নিজেই অ্যাপের মধ্যে মেনটেন হবে। আপনাকে কিন্তু ওটা খেয়াল রাখতে হবে না বা আপনাকে এন্ট্রিও করতে হবে না, সেন্সাস হাউস নাম্বার কিন্তু নিজে নিজেই জেনারেট হবে। এবার আমি নেক্সট বা পরবর্তী, তিনটে দেখুন অপশান রয়েছে নিচে, পূর্ববর্তী, জাম্প এবং পরবর্তী। আমি পরবর্তী অর্থাৎ নেক্সট বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে গেলে কি হবে দেখুন, পরবর্তী বাটনে গেলে আমাদের একটু সময় নিচ্ছি, প্রথমেই আমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। পরবর্তী বাটনে গেলে যে হাউসহোল্ডের আমি এন্ট্রি করছি সেই হাউসহোল্ডকে জিজ্ঞাসা করতে হবে যে দাদা বা দিদি আপনারা কি সেলফ এনুমারেশন করেছেন? যদি সেলফ এনুমারেশন করেছেন তাহলে আইডিটা দিন। উনি যখন আইডিটা দেবেন তখন দেখুন এখানে আমার কাছে জিজ্ঞাসা করছে স্বগণনা রেফারেন্স আইডি, আপনার কাছে স্বগণনা রেফারেন্স আইডি আছে কি? যদি হ্যাঁ হয় তাহলে আমি হ্যাঁ প্রেস করব এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে আইডিটা দিতে বলবে। দেখুন এন্টার এসি রেফারেন্স ইফ অ্যাভেলেবেল, এটা 12 ক্যারেক্টারের একটা আইডি হয়, আমরা অনেকেই সেলফ এনুমারেশন করার সময় দেখেছি একটা জেনারেট হয়েছে। এই যে আইডিটা, এই আইডিটা আমি পুট করার পর সাবমিট করব। যদি দেখি যে সাবমিট করার পর তার সমস্ত তথ্যগুলো চলে এলো, তখন আমি জানবো যে উনি আইডিটা সঠিক দিয়েছেন। যদি দেখি যে উনি যে আইডিটা আমাকে দিচ্ছেন সেটা পুট করার পর সাবমিট করার পরেও তথ্য আসছে না, তখন কিন্তু আমাকে ধরে নিতে হবে যে হয়তো ওনার আইডিতে কোথাও ভুল আছে, অথবা এমনও হতে পারে যে ওনার লোকেশনটা ভুলভাল সিলেক্ট করে ফেলেছিলেন উনি, ওই জন্য আমার যে এরিয়া সেই এরিয়ার মধ্যে ওনার আইডিটা দেখাচ্ছে না। উভয় ক্ষেত্রেই চিন্তার কোনো কারণ নেই, আমরা ধরে নেব যে ওটা সেলফ এনুমারেট করা নেই এবং ফ্রেশভাবে এন্ট্রিটা করব। তো সেক্ষেত্রে আমার এখানে স্কিপ অপশানও রয়েছে, দেখুন স্কিপ, অর্থাৎ যদি ওনার আইডি ম্যাচ না করে, আমার কাছে তথ্য লোড না হয়, তখন স্কিপ। এবার একটা কথা বলি যে আমি যখন অ্যাপ শুরু করেছি তখনই কিন্তু আমার এরিয়া এবং তার সারাউন্ডিং কিছুটা এরিয়ার সেলফ এনুমারেশন আইডিগুলো আমার অ্যাপে লোড হয়ে যাওয়ার কথা। সবাই কাজ শুরুর দিন, যেদিন অ্যাপে কাজ শুরু করবেন 19 তারিখ সকালবেলায় অ্যাপটা একবার রিফ্রেশ করবেন, তারপরে আর রিফ্রেশ করবেন না যথাসম্ভব, কিন্তু সকালে কাজ শুরুর আগে অ্যাপটা 2-3 বার রিফ্রেশ করে নেবেন, তাতে করে আপনার যে ডেটাগুলো সব লোড হয়ে যাবে। এখনও সেন্সাস ডিরেক্টরেটে ডেটা লোডিং চলছে, তো লোড হয়ে যাবে। যাই হোক, এখন আমার যদি উনি দেন সেলফ এনুমারেশন আইডি, সাবমিট করার পর ওনার তথ্যগুলো আসে, কীরকম দেখাবে একবার দেখে নেওয়া যাক। তখন কিন্তু ইন্টারফেসটা এরকম দেখাবে। উনি অলরেডি সমস্ত কিছু ফিল আপ করেই রেখেছেন।
লাইন নাম্বার পড়ে গেছে, বাড়ির নাম্বার তখন পড়ে যাবে, এখন দেখাচ্ছে না। সেন্সাস গৃহ নম্বর, মেঝের প্রধান উপাদান উনি দিয়ে রেখেছেন, দেওয়ালের প্রধান উপাদান, ছাদের প্রধান উপাদান, এইভাবে দিয়ে রেখেছেন। আমি যদি একটু স্ক্রল ডাউন করি, অর্থাৎ আঙুলে করে এটা নামিয়ে নামিয়ে যাই, নিচে 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 অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি দেখতে পাবো, এবং সেইগুলো যখনই আমি চোখে দেখব বাড়িটা, তার সাথে উত্তরগুলো মিলিয়ে নেব। শেষে গিয়ে ওনার ফোন নাম্বারটা একবার ওনাকে জিজ্ঞাসা করে কনফার্ম করব। যদি দেখা যায় যে উনি নিশ্চিত করলেন যে হ্যাঁ এটা সমস্তই ঠিক আছে এবং আমিও দেখলাম, তখন নিশ্চিত করুন অপশানে আমি ক্লিক করব, অর্থাৎ কনফার্ম, ইংরেজিতে আসবে কনফার্ম। আমি যখনই কনফার্ম করলাম, এটা কিন্তু আমার মানে আমার কিন্তু সাবমিট হয়ে গেল, অর্থাৎ একটা সেন্সাস গৃহের কাজ কিন্তু আমার হয়ে গেল। এইবার একটা জিনিস মনে মনে করে দেখুন যে আমরা যখন প্রথম মানে বাড়ির নাম্বার দেওয়ার পর, সেন্সাস গৃহ দেওয়ার পর প্রথম আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি কি সেলফ এনুমারেশন করেছেন, তারপর উনি আইডি দিয়েছিলেন, আইডিটা সাবমিট করার পর তথ্যগুলো এসেছিল। এখন যদি উনি বলেন যে না আমি সেলফ এনুমারেশন করিনি, অথবা যদি উনি যে আইডিটা দিচ্ছেন সেটা যদি আমার অ্যাকসেপ্টেড না হয়, অর্থাৎ তার তথ্যগুলো এলো না, লোড হলো না, উভয় ক্ষেত্রেই আমাকে ওনাকে নতুনভাবে এনুমারেট করতে হবে। অর্থাৎ ওখানে যে প্রশ্নটা এসেছিল যে সেলফ এনুমারেশন করেছেন কি না, আমি হ্যাঁ করে গেছিলাম, সেটা তখন না করতে হবে অথবা স্কিপ করতে হবে। করলে এইবার আমাকে প্রত্যেকটা প্রশ্ন এবার ওনাকে জিজ্ঞাসা করে এবং নিজেকে চোখে দেখে ভেরিফাই করে সেটা কিন্তু আমাকে পূরণ করতে হবে। এবার প্রশ্নগুলো কি কি আছে সেগুলো বাংলায় আমরা আগেই বইয়েও পড়েছি, ট্রেনিংয়েও জেনেছি, তবু একবার হালকা করে ছোট্ট করে একবার দেখে নিই। দেখুন, প্রথম প্রশ্ন আসবে 4 থেকে, হ্যাঁ 3 অবধি কিন্তু প্রশ্ন নয়। 1 নাম্বার ছিল লাইন নাম্বার, লাইন নাম্বার আমাকে দিতে হয়নি। 2 নম্বর ছিল বিল্ডিং নাম্বার, বিল্ডিং নাম্বার আমাকে দিতে হয়েছিল। 3 নম্বর আমার যেটা ছিল সেন্সাস হাউস নাম্বার, এটাও নিজের থেকেই জেনারেট হয়েছিল। এবার দেখুন 4 নম্বর থেকে প্রশ্ন, মেঝের প্রধান উপাদান মাটি, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট। দেখুন এই সমস্ত অপশানগুলোর বাঁ দিকে ছোটো 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 গোল আছে। এই গোলগুলোর যেটা সঠিক উত্তর হবে সেই গোলগুলোতে টাচ করলেই ওই উত্তরটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনাকে দেখুন নিচে 3টে অপশান রয়েছে, পূর্ববর্তী, জাম্প এবং পরবর্তী, অর্থাৎ পরবর্তী প্রশ্নে তখন আপনাকে যেতে হবে। পরবর্তী প্রশ্ন কী আছে দেখুন, দেওয়ালের প্রধান উপাদান। একইভাবে যেটা সঠিক হবে সেটাতে আপনি উত্তরটা সিলেক্ট করলেন, দিয়ে পরবর্তীতে গেলেন। একইভাবে 6 নম্বর প্রশ্ন, ছাদের প্রধান উপাদান। আপনি সঠিক উত্তরটা সিলেক্ট করলেন, দিয়ে পরবর্তীতে গেলেন। 7 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ করুন। সেন্সাস গৃহটা কি কাজে লাগে? অনেকেই প্রশ্ন করছেন মন্দিরটায় কি বিল্ডিং দেখাতে হবে, দোকানটায় কি বিল্ডিং দেখাতে হবে। দেখুন এখানে কিন্তু পুরো একদম 9 এবং 0 অনেকগুলো অপশান রয়েছে। তো যেখানে দেখবেন যে বাসগৃহ অর্থাৎ লোকজন থাকার বাড়ি, বসত বাড়ি, সেখানে বাসগৃহ আমরা সিলেক্ট করব। বাকি স্কুল, কলেজ, হোটেল, লজ, অতিথিশালা, হাসপাতাল, কারখানা, ধর্মীয় কাজে ব্যবহৃত স্থান অর্থাৎ যে কোনো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সমস্ত কিন্তু এই 8 নম্বরে আসবে। 9 নম্বরে বাসগৃহ ছাড়া অন্যান্য ব্যবহার অর্থাৎ ক্লাব, রিক্রিয়েশনাল সেন্টার, সিনেমা হল, এইগুলো আসবে। আর 0 মানে খালি অর্থাৎ এমন কোনো বাড়ি যেটা ফাঁকা পড়ে আছে, আমি খবরও পাচ্ছি না, খোঁজও পাচ্ছি না, কেউ তার সন্ধান দিতে পারছে না যে বাড়ির মালিককে, হ্যাঁ, এবং সেখানে কেউ থাকেও না, প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই, এবং হচ্ছে গিয়ে সেখানে আসার কেউ সম্ভাবনাও নেই, সেটাকে তখন আমি খালি বলবো। যদি এমন হয় যে কোনো একজন মানুষ আছেন, তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, বলছেন যে আমার অন্যত্র বাড়ি আছে কিন্তু এখানে এখন কেউ থাকে না, তখন কিন্তু সেটাকে খালি আমরা দেখাবো না, তখন সেটাকে বাসগৃহই দেখাবো। এখন সেখানে কেউ থাকেন না কিন্তু তার মালিক তো রয়েছে। যখন কোনো বাড়ির সম্পর্কে, মালিকানা সম্পর্কে আমার কোনো সঠিক তথ্য আমি পাবো না, একটা বাড়ি কার, কেন এখানে আছে, তখন সেটা ভেকেন্ট। বা কোনো কোয়ার্টার যদি এমন থাকে যে কোয়ার্টারটা একদম ভেকেন্ট, একদম ডিল্যাপিডেটেড অবস্থায় পড়ে আছে, তখন সেটা খালি দেখাতে পারি। এবার দেখুন নিচে 2টি চেক বক্স রয়েছে, চৌকো বক্স, তালাবন্ধ ফার্স্ট অপশান, সেকেন্ড বন্ধ হচ্ছে প্রাতিষ্ঠানিক। তো তালাবন্ধ জিনিসটা কি? যখন কোনো বাড়ির যারা সদস্য তারা হচ্ছে গিয়ে আপাতত নেই, কিন্তু আমি পাশাপাশি জিজ্ঞেস করে জানতে পেরেছি যে তারা কোনো কাজের সূত্রে বাইরে গেছেন বা এখন নেই, কিছুদিনের মধ্যে আসবেন, তখন চাবি দেওয়া কোনো বাড়ি, এটাকে আমরা তালাবন্ধ বলে বা লকড বলে দেখাতে পারি। কিন্তু এই লকড বাড়ি স্কিপ করে আমি কিন্তু যেতে পারবো না, এত দূর অবধি এসে আমাকে লকড দেখিয়ে তারপর আমাকে পরের যে সেন্সাস হাউস, সেই পরের সেন্সাস হাউসে প্রশ্ন করতে যেতে হবে।
তালা বন্ধ অবধি কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে। আমি কোনো তালাবন্ধ কোনো বাড়ি দেখে পরের বাড়িতে চলে গেলাম, তখন কিন্তু নাম্বারিং গোলমাল হয়ে যাবে। তাহলে তালাবন্ধ বাড়িতেও এই পর্যন্ত প্রশ্ন করে তালাবন্ধ দেখিয়ে করতে হবে। এবং মনে রাখবেন, যে বাড়িগুলো আমি তালাবন্ধ দেখাচ্ছি ডায়েরিতে নোট করে রাখবেন, সেই বাড়িতে কিন্তু আমাদেরকে আবার ফিরে আসতে হবে বাকি প্রশ্নগুলো করার জন্য। ঠিক আছে? তার পদ্ধতি হচ্ছে তার ফোন নাম্বার জোগাড় করে নেওয়া পাশাপাশি বাড়ির থেকে, এবং তাকে ফোন করে জেনে নেওয়া যে তিনি কখন আসছেন। এবং দ্বিতীয় তার নিচে প্রাতিষ্ঠানিক বলে লেখা আছে। আমরা জানি প্রাতিষ্ঠানিক বলতে হস্টেল, মেস, কোনো জায়গায় যেখানে কিছু পরস্পর সম্পর্কিত নয় এইরকম মানুষ একসাথে থাকে, একসাথে খায়, সেটাকে প্রাতিষ্ঠানিক বলে। জেলখানা, এগুলো প্রাতিষ্ঠানিক। যদি আমি প্রাতিষ্ঠানিক পরিবার এরকম পাই, তখন প্রাতিষ্ঠানিক মার্ক করব। এগুলো আমরা আগেই ট্রেনিংয়ে জেনেছি। নেক্সট প্রশ্ন, এই সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, খুব ভেঙে চুরে গেছে সেইটা। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সিলেক্ট করব এবং পরবর্তী অর্থাৎ নেক্সট বাটনে ক্লিক করব, তাহলে পরবর্তী প্রশ্ন চলে আসবে। এবার দেখুন 9 নম্বর প্রশ্ন এসছে পরিবার সংখ্যা। ঠিক আছে? এবং এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। ঠিক আছে? নিয়মিতভাবে বসবাসকারী। তারপরে দেখুন পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম দিতে হবে জিজ্ঞাসা করে, এটা আপনি টাইপ করবেন। ঠিক আছে? দেখুন আমাদের যে এই যে আমাদের আমাদের 11 অবধি যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে গিয়ে সবই পরিবার সংক্রান্ত তথ্য। 12 একইভাবে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের যিনি হেড অফ দ্য হাউস হোল্ড হবেন, পরিবারের প্রধান, তিনি পুরুষ না মহিলা না রূপান্তরকামী ব্যক্তি। 13 নম্বর পরিবারের প্রধান যিনি, তিনি এসসি না এসটি নাকি অন্যান্য। এখানে ওবিসি বলে কিছু নেই, হয় এসসি নয় এসটি দেখানো যাবে, না হলে বাকিরা অন্যান্য ক্যাটেগরিতে পড়বেন। যদি জানতে হয় যে কারা এসসি বা এসটি, তাদের একটা তালিকা এখানে নিচে দেওয়া থাকবে, আপনি ওই তালিকাটায় ক্লিক করলেই সঙ্গে সঙ্গে খুলে যাবে, একবার চেক করে নিতে পারেন। আবার আমরা নেক্সট বাটন, প্রত্যেকটা পেজের আমি যতগুলো প্রশ্ন আছে উত্তরগুলো, সঠিক উত্তর যেটা আছে সিলেক্ট করব, দিয়ে নেক্সট পরবর্তীতে যাব। 14 নম্বর প্রশ্ন নেক্সট করলে দেখুন 14, 15, 16 এই পেজে এসছে। এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ এই বাড়িতে যারা থাকেন সেটা কি নিজের বাড়ি? 1 নম্বর অপশান নিজের বাড়ি। 2 নম্বর অপশান আছে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, অর্থাৎ এখানে তিনি ভাড়া আছেন কিন্তু তার নিজের বাড়ি রয়েছে অন্য জায়গায়। 3 নম্বর হচ্ছে এখানে তিনি ভাড়া আছেন কিন্তু অন্য কোথাও তার নিজের বাড়ি নেই। এবং 4 নম্বর হচ্ছে যে অন্যান্য অর্থাৎ ইলিগালি এনক্রোচ করে আছেন, অথবা নিজের বাড়ি নয় এমন জায়গায় আছেন, অথবা বিনা পয়সায় কেউ থাকতে দিয়েছে, এই জায়গাগুলো অন্যান্য। 15 বসবাসযোগ্য ঘরের সংখ্যা। মনে রাখবেন এগুলো ট্রেনিংয়ে সবই বলা হয়েছে। বসবাসযোগ্য ঘর বলতে কিন্তু তার মধ্যে কিচেন পড়ে না, বাথরুম পড়ে না, বারান্দা পড়ে না। যে ঘরে থাকা যায়, অর্থাৎ ড্রয়িং রুম, লিভিং রুম এবং ডাইনিং রুমও পড়তে পারে, বেডরুম, এগুলো হচ্ছে গিয়ে বসবাস এবং নিজের জন্য উপলব্ধ, কেবলমাত্র নিজের ব্যবহারের জন্য। যেগুলো কমন অর্থাৎ দুটো পরিবার ইউজ করে, হয়তো ডাইনিংটা দুটো পরিবার ইউজ করে, ডাইনিংটা কেউই দেখাতে পারবে না এক্ষেত্রে। তারপর 16 নম্বর এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ এই পরিবারে বিবাহিত দম্পতি কজন আছেন, কাপল। তো দম্পতি বলতে সাপোজ বাবা মা থাকেন এবং তার সাথে ছেলের বউ থাকে, তাহলে বিবাহিত দম্পতির সংখ্যা হলো 2। বাবা মা একটা দম্পতি হলো কাপল, আবার ছেলের বউ মিলে একটা দম্পতি হলো 16। আমি এবার এইখান থেকে দেখুন এই যে আলোচনাগুলো হলো, এই আলোচনার পরে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব, অর্থাৎ পরবর্তীতে যাব। পরবর্তীতে গেলে দেখুন এইবার যে অ্যামেনিটিস অর্থাৎ পরিবার যে সুবিধাগুলো পায় সেইগুলোর সমস্ত প্রশ্নগুলো আসবে। পানীয় জলের প্রধান উৎস, পানীয় জল কোথার থেকে ওনারা নেন? এখানে পরিশ্রুত কলের জল আসে ওনাদের বাড়িতে, যে আমাদের কাছাকাছি অনেক সময় পিএইচির কল থেকে আমরা জল আনি। অপরিশ্রুত কলের জল অর্থাৎ ডাইরেক্ট কোথার থেকেও কলের জল আসছে, কিন্তু সেটা রিফাইন্ড নয়। সরকার যে সমস্ত সরকারি জলের লাইনগুলো আছে বেশিরভাগই পরিশ্রুত কলের জল। কুয়ো, হ্যান্ডপাম্প অর্থাৎ হাতে করে চেপে চাপা কল যেটাকে বলে, এবং বোরওয়েল বা টিউবওয়েল যেখানে সুইচ টিপলে মাটির তলা থেকে জল আসে ইত্যাদি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে আগে। 18 নম্বর প্রশ্ন পানীয় জলের উৎসটি কোথায় রয়েছে, অর্থাৎ জল যেখানে যে জলই উনি ইউজ করুন সেটা কোথায় রয়েছে, বাড়ির চৌহদ্দির মধ্যে
চৌহদ্দির কাছে অথবা চৌহদ্দি থেকে দূরে। মনে রাখবেন রুরাল এরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের এখানে 500 মিটার এর মধ্যে যদি জলের উৎস থাকে সেটাকেই বাড়ির কাছে বলে ধরা হয়। 19 নম্বর প্রশ্নে যাচ্ছি। প্রত্যেকবার কিন্তু আমরা পরবর্তীতে ক্লিক করলে তবে পরবর্তী প্রশ্নে যাব নিচে, অর্থাৎ ইংরেজিতে আসবে নেক্সট। 19 নম্বর, আলোর প্রধান উৎস। আলোর প্রধান উৎস কি? বিদ্যুৎ না কেরোসিন না সৌরবিদ্যুৎ নাকি অন্যান্য তেল না অন্য কোনো উৎস নাকি আলোই নেই বাড়িতে? 20 নম্বর প্রশ্নে যাই। 20 নম্বর প্রশ্ন, শৌচালয়ের উপলব্ধতা। শৌচালয় আছে কি না এইটাই জিজ্ঞেস করেছে, এবং সেটার কোয়ালিটি কি? যে শৌচালয় আছে এবং এই পরিবারের জন্য আলাদা একটি শৌচালয় আছে, ফার্স্ট অপশান, কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য। আবার অনেক বাড়িতে থাকে দেখবেন যে 3টে পরিবার আছে, 3টে পরিবার, 3 ভাই একটাই শৌচালয় ব্যবহার করে, সেক্ষেত্রে 2 নম্বর অপশান, যে অন্য পরিবারের সাথে যৌথভাবে। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে সর্বসাধারণের জন্য। সর্বসাধারণ মানে কোনো পাবলিক টয়লেট ব্যবহার করতে, মানে বস্তি এলাকায় থাকে যে পাবলিক টয়লেট একটা করা আছে, সমস্ত যত লোকজন আছে সব ওটা ইউজ করে। অথবা 4 নম্বর খোলা জায়গায়। তো 4 নম্বর খোলা জায়গাটা কিন্তু নট ডিজায়ারেবল। যাদের বাড়িতে বাথরুম আছে, সরকার তৈরি করে দিয়েছে, অথচ তিনি বাইরে যান, সেটা কিন্তু খোলা জায়গায় দেখানো যাবে না, তার তো বাথরুম উপলব্ধ রয়েছে। আচ্ছা, এইবার 21, শৌচালয়ের ধরন। দেখুন শৌচালয়টা কেমন ওনার, এটা নিয়ে ডিটেলস আলোচনা আমরা ট্রেনিংয়ে করেছি। আমরা অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো 2 নম্বরটা পাবো, যে সেপটিক ট্যাঙ্ক রয়েছে ওনাদের। 1 নম্বর হচ্ছে নলবাহিত পয় প্রণালী, অর্থাৎ এটা খুব কম জায়গাতেই আছে। আমি শুনেছি যে আমাদের এলাকায় চিত্তরঞ্জনে কিছু জায়গায় আছে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, প্রতিটি বাড়ির থেকে যে শৌচালয়ের যে বজ্র সেটা নল দিয়ে গিয়ে কোনো একটা জায়গায় চলে যায়, সেখানে ট্রিটমেন্ট হয়, তারপর সেটা সার বা অন্য ম্যানিওর কিছু তৈরি করা হয়। এটা খুব কম জায়গায় পাওয়া যাবে। সেপটিক ট্যাঙ্ক অনেকের রয়েছে। 3 নম্বর রয়েছে যে অন্যান্য পায়খানা। এছাড়াও 4 এবং 5 পাবেন, সরকার যে সমস্ত এগুলো তৈরি করে দেয়, যে টয়লেটগুলো বানিয়ে দেয়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই 4 নম্বর হয়, যে উন্নত মানের কুয়ো পায়খানা ঢাকনাযুক্ত, এবং 5 নম্বর হচ্ছে ঢাকনাবিহীন টুইন পিট। এখানে আবার 6 নম্বর একটা অপশান রয়েছে ঢাকনাযুক্ত, হ্যাঁ, একটি কুয়ো মানে সিঙ্গেল পিট। এর আবার আরও অপশান আপনি পাবেন, স্ক্রল আপ করলে দেখতে পাবেন নিচের দিকে আরও কিছু অপশান রয়েছে, যেগুলোকে খাটা পায়খানা বলে বা মানুষ পরিষ্কার করে এরকম পায়খানা। এই অপশানগুলো কিন্তু আমাদের এখানে কোনোটাই অ্যাপ্লিকেবল হবে না, আমাদের এখানে কিন্তু ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং নেই। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 1 থেকে 6-এর মধ্যেই হবে, একটু দেখে নেবেন, একটু সাবধানে করবেন। 22 নম্বর, বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত? বজ্র জল বলতে আমাদের যেটা রান্নার জল, বাথরুমে স্নানের জল, হ্যাঁ, এই জলগুলো কোথায় যায়? ঢাকা নর্দমা যদি থাকে, মানে পুরো পাড়াতে হয়তো দেখা যাচ্ছে নর্দমা আছে এবং স্ল্যাব দিয়ে ঢাকা আছে, ঢাকা নর্দমা। 2 নম্বর হচ্ছে খোলা নর্দমা, আর 3 নম্বর কোনো নর্দমাই নেই, অর্থাৎ ওপেন জায়গায় সেই জলটা কোথাও চলে যাচ্ছে, কোনো পুকুরে চলে যাচ্ছে, কিংবা নিজেরই বাগানের দিকে চলে যাচ্ছে, কোনো ডোবাতে চলে যাচ্ছে, সেই সব। পরের প্রশ্ন আসছি 23 নম্বর, বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না? অপশান দেখে নেবেন একটু, যে স্নানের ঘর আছে 1 নম্বর অপশান। 2 নম্বর হচ্ছে স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, এবং আমাদের 3 নম্বর অপশান হচ্ছে ব্যবস্থা নেই। 24 নম্বর প্রশ্ন, রান্নার এবং ঘর এবং এলপিজি পিএনজি কানেকশান আছে কি না? রান্নাঘর আছে কি না সেটা প্রথমে জিজ্ঞাসা করতে হবে। তার 2টো অপশান আছে, যে রান্নাঘর আছে এবং এলপিজি আছে, এলপিজি নেই। তারপরে হচ্ছে রান্নাঘর নেই কিন্তু বাড়ির মধ্যেই রান্না করেন, তারপরে ওই অপশান আসবে এলপিজি আছে কি নেই, এবং খোলা জায়গায় রান্না করেন। এইগুলো একটু আমাদের বই পড়ে নিতে হবে, রিভাইজ করে নিতে হবে। 25 নম্বর, রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কী আছে? 26 নম্বর, রেডিও ট্রানজিস্টার বাড়িতে আছে কি না? 27 নম্বর, টেলিভিশন আছে কি না? 28 নম্বর, ইন্টারনেট আছে কি না? 29 নম্বর, ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না? এবং 30 নম্বর, এটাই আমাদের প্রায় শেষ প্রশ্ন, টেলিফোন এবং মোবাইল ফোন আছে কি না? এবং একদম শেষ 31 নম্বর, লাস্ট পেজ এটা, 31 নম্বর হচ্ছে সাইকেল, স্কুটার, মোটর সাইকেল, মোফেড এগুলো আছে কি না? 32 নম্বর, 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান আছে কি না? মনে রাখবেন এখানে কারো টোটো বা অটো আছে কি না সেটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে না, তো টোটো অটো থাকলেও কিন্তু 4 চাকার পর্যায়ে সেটা পড়ে না, ঠিক আছে? এবং দেখুন 33 নম্বর যে লাস্ট প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধান না গম না জোয়ার না বাজরা? মানে আমরা যারা ভাত খাই তারা ধান করব। এইবার এই
প্রত্যেকটা প্রশ্ন এক একটা প্রশ্নের উত্তর আপনি সিলেক্ট করবেন, এই যে গোল গোল রয়েছে, এবং পরবর্তী অর্থাৎ নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি পরের প্রশ্ন আসবেন। এছাড়া আপনি নেক্সট না করে প্রিভিয়াসও করতে পারেন। যদি কখনও মনে হয় যে না ওই প্রশ্নটা একটু উত্তরটা মনে হচ্ছে উনি ভুল দিলেন, বা উনি নিজেই বলেন না ওটা চেঞ্জ করে দিন, আমার তো ডিটিএইচ কানেকশান নেই, আমার কেবল কানেকশান আছে, তো তখন আমি পূর্ববর্তী অর্থাৎ প্রিভিয়াস করে ওই পেজটাতে যেতে পারি, তারপর আমাকে আবার নেক্সট করে এখানে আসতে হবে। এবার দেখুন 34 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার। ওনার কাছে একটা এক্সক্লুসিভ না নিজের মোবাইল নাম্বার জেনে নিতে হবে, যেটা ওনার পরিবারের যোগাযোগ করা যায়। ওনাদেরকে অ্যাসিওর করবেন যেটা অন্য কোনো কাজে ব্যবহার হবে না। হ্যাঁ, 34 নম্বর মোবাইল দিয়ে দেখুন সাবমিট। এখানে কিন্তু আর নেক্সট নেই, অর্থাৎ আমার প্রশ্ন করা শেষ হয়ে গেল। এবার সাবমিট অপশান আসছে। এই সাবমিট অপশান যখন আসবে তখন সাবমিট করতে হবে আমাকে, এবং সেটা কিন্তু এই একবার আমাকে দেখাবে, পুরোটা রিভিউ করতে দেবে। 1 নম্বর 2 নম্বর করে প্রশ্নগুলো আমাকে রিভিউ করতে দেবে। আমি একবার চোখ বুলিয়ে নিয়ে দেখুন সাবমিট যখনই করব এইরকম একবার রিভিউ করতে দেবে। তারপরে নিশ্চিত করুন বলে অপশানটা আসবে। নিশ্চিত করুন মানে কনফার্ম, অর্থাৎ একবার চোখ বুলিয়ে নিয়ে যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তখন কনফার্ম করব। কনফার্ম হয়ে গেলেই কিন্তু ওটা আমার ফোনে সেভ হয়ে গেল। কিন্তু আমরা আগেই বলেছি যে দেখুন এই ইন্টারফেস থেকে আমরা শুরু করেছিলাম, এবং আমরা সে প্রথম গৃহতালিকার তথ্য পূরণ বাঁ দিকে উপরে সবচেয়ে ফার্স্ট অপশানে গিয়ে আমরা একটা নতুন এন্ট্রি করেছি। এবারে এই নতুন এন্ট্রিটা আমার কমপ্লিট হলো, এবং এটা কিন্তু আমার সেভ হয়ে গেল আমার ফোনে। এটা কিন্তু সার্ভারে এখনও যায়নি। কোনো কারণে যদি অ্যাপ রিফ্রেশ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত তথ্য উড়ে যাবে। তার জন্য আমাদেরকে বারবার কি বলা হয়েছে যে আপনি সিঙ্ক করবেন। একদম নিচে দেখুন বাঁ দিকে সিঙ্ক করুন বলে একটা অপশান রয়েছে, অর্থাৎ আমাদেরকে কিন্তু সিঙ্ক করতে হবে। সিঙ্ক করলে সেটা কিন্তু আমাদের এতে উঠবে, অর্থাৎ পোর্টালে উঠে যাবে। তো আমরা যখন সিঙ্ক করব, সিঙ্ক কীভাবে করব সেটা একবার দেখুন সিঙ্ক করুন যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমি যে তথ্যগুলো লোড করেছি সেই তথ্যগুলো দেখাবে। যে বাড়ির আমি তথ্য লোড করেছি, সাপোজ 5টা বাড়ির তথ্য লোড করে 5টা সেন্সাস গৃহে গিয়েছি, 5টা হাউস হোল্ডের তথ্য আমি নিয়েছি, এবং আমি সিঙ্ক করুনে গেছি, আমাকে প্রত্যেকটা আলাদাভাবে দেখাবে যেগুলো আমি লোড করেছি। এবার সেইগুলোর ওপর ক্লিক করলেই ধরুন আমি কোনো একটা বাড়ির তথ্য লোড করার পর সেটা সিঙ্ক করেছি, সিঙ্ক করুন অপশানে গেছি, তো সেটার উপর ক্লিক করলে এই রকম আসবে। দয়া করে নিচে স্বাক্ষর করুন। ভালো করে দেখুন, এইখানে একটা ছোট্ট চৌকো রয়েছে, বক্স, চেক বক্স বলে, ওই চেক বক্সটাতে ক্লিক করতে হবে। লেখা আছে আমি এত দ্বারা নিশ্চিত করছি যে ইতিমধ্যে পূরণ করা প্রশ্নগুলো সঠিকভাবে নথিভুক্ত করেছি, তথ্য যথাযথভাবে যাচাই করার পর আমি আপলোড করেছি। এই চেকবক্সে ক্লিক করার পর ওই যে ফাঁকা জায়গাটা রয়েছে, একটা বড় চৌকো ঘর রয়েছে, ওখানে আমাকে আঙুলে করে সাইন করতে হবে। নর্মাল যেমন আমরা পেনে সাইন করি, যে কোনো একটা শর্ট সিগনেচার। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে কেউ লিখতে পারেন যে এটা শর্ট সিগনেচার, ঠিক আছে, নিজের নামের আদ্যক্ষরগুলো দিয়েই, কারণ ফুল সিগনেচার করার তো জায়গা নেই, নিজের নামের আদ্যক্ষরগুলো দিয়েই এটা সাইন করলেন। সাইন করে দেখুন সেভ করুন এবং সিঙ্ক করুন, নিচে ডান দিকে রয়েছে। প্রথমে বাঁ দিকে রয়েছে মুছে ফেলুন, অর্থাৎ যদি সইটা ঠিক মতো না হয় তখন, অথবা ডান দিকে রয়েছে সেভ করুন এবং সিঙ্ক করুন। এই সেভ করুন এবং সিঙ্ক করুন অপশানে গেলেই আপনি কিন্তু টাচ করলেই আপনার কিন্তু ততটা সিঙ্ক হয়ে গেল, এবং আপনার একটা এন্ট্রি কমপ্লিট হলো। এইবার একটা কথা বলি, যে এই যে আমাদের সিঙ্ক আপনি করে দিলেন, এটা কিন্তু আর মুছবে না, এটা কিন্তু আমাদের সার্ভারে উঠে গেল, এবং সুপারভাইজার কিন্তু আপনার সিঙ্ক করা তথ্যগুলো দেখতে পাবেন। এই দেখুন এইরকমভাবে পরপর সিঙ্ক যে আপনি যেগুলো করে দেবেন সেগুলো এরকম পরপর প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা হাউস হোল্ডের তথ্য কিন্তু চলে আসবে। তো এইবার একটা কথা বলি, যে ধরুন আমি তো প্রথম বাড়ির যখন এন্ট্রি করলাম সেটা দেখালাম, এবার ধরুন আমি আরেকবার প্রথমের দিকের স্লাইডে যাই, যেখানে আমি একদম এন্ট্রি শুরু করছি, সেইখানে আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা প্রথম যখন ওনাকে জিজ্ঞাসা করলাম, ওই প্রথম আমি কোনো হাউস হোল্ডে গেছি, তখন এই রকম একটা আমাদের ইন্টারফেস ছিল। লাইন নাম্বার আমার করার কিছু ছিল না, লাইন নাম্বার অটোমেটিক চলে এসেছিলো। বাড়ির নাম্বারটা ছিল, বাড়ির নাম্বারটা আমাকে পুট করতে হয়েছিল, CN0001। এবার ধরে নিন আমি পরের বাড়িতে চলে গেলাম, তখন আমাকে CN0002 লিখতে হবে হাতে করে। কিন্তু যদি এমন হয় যে ওই বাড়িতেই আমি আছি, ওখানে আরও একটি সেন্সাস হাউসের আমাকে কাজ করতে হবে, একই বাড়িতে 2, 3, 4টে অবধি সেন্সাস হাউস বা আরও বেশি সেন্সাস হাউস থাকতে পারে, তো সেক্ষেত্রে
আমাকে আর নতুন করে ওই বাড়ির নাম্বারটা, মানে আমি যেহেতু ওই বাড়িতেই রয়েছি, বাড়ির নাম্বার তো আর নতুন হবে না, বাড়ির নাম্বার সেম থাকছে, শুধু সেন্সাস হাউসটা চেঞ্জ হচ্ছে। তো তখন দেখুন একটা অপশান রয়েছে 2 নম্বর অপশানের ঠিক নিচে, বাড়ির নাম্বার যেখানে আমরা টাইপ করি তার নিচে পুনরাবৃত্তি। অর্থাৎ যদি আমি ওই একই বাড়িতে থাকি তখন আমাকে নতুন করে আর CN0001 ওই একই জিনিস 15 বার, ধরুন কেউ ফ্ল্যাটে গেছে, 15টা ফ্ল্যাটের কাজ করবে, তখন ওই বারবার ওনাকে, উনি তো একই বাড়িতে আছেন, তো ওই CN0001 বারবার লিখতে হবে না, তখন পুনরাবৃত্তি অর্থাৎ রিপিট করে দিলেই কিন্তু ওনার অটোমেটিক যে লাস্ট বাড়ি উনি করেছেন সেই বাড়ির নাম্বারটাই চলে আসবে। অর্থাৎ এটা বোঝানোর জন্য যে উনি ওই বাড়িতেই আছেন, অন্য সেন্সাস হাউসের এবার কাজ করবেন। এবার আবার যখন ওই 3 নাম্বার সেন্সাস গৃহ নম্বরের জায়গাটায় ক্লিক করবেন তখন দেখা যাবে যে অটোমেটিক নেক্সট সেন্সাস হাউস নাম্বার চলে এলো। অর্থাৎ আগের সেন্সাস হাউস নাম্বার যদি 1 ছিল এখন অটোমেটিক 2 হয়ে গেল। আবার ওই বাড়িতেই যদি আরেকটা সেন্সাস হাউস থাকে, নতুন করে যখন এন্ট্রি শুরু করবেন ওনাকে আর নতুন করে বাড়ির নাম্বার টাইপ করার দরকার নেই, যেহেতু আগের বাড়িতেই আছেন। আবার ওই পুনরাবৃত্তি বা রিপিট অপশানে যাবেন, রিপিট করবেন, দেখবেন বাড়ি নাম্বার সেম থেকে গেছে, আগেরটাই চলে এসছে। সেন্সাস হাউস নাম্বারের ওপর ক্লিক যখনই করবেন তখন দেখবেন অটোমেটিক 003 চলে এসছে, অর্থাৎ সেন্সাস হাউস নাম্বার নিজের থেকে বাড়তে থাকবে। সেন্সাস হাউস নাম্বার কিন্তু একটা ক্রম অনুযায়ী মেনটেন হয়, অর্থাৎ আপনি কোন বাড়িতে আছেন সেটা কিন্তু ম্যাটার করে না, একদম শুরুর থেকে সেন্সাস হাউস নাম্বার ও কিন্তু গুনে গুনে যাবে শেষ অবধি। এবং আপনি যখন শেষ করবেন আপনার টোটাল নাম্বার অফ সেন্সাস হাউস যতগুলো আছে, হ্যাঁ, আপনি যখন কাজ শেষ করবেন দেখবেন যে এই নাম্বারটা বাড়তে বাড়তে সেই নাম্বারে গিয়ে পৌঁছে গেছে। এই হলো গিয়ে আমাদের মোটামুটি আমাদের সিঙ্ক করা অবধি হচ্ছে গিয়ে এই মানে এই আমাদের পদ্ধতি। মনে রাখবেন যে যদি আমাদের নেটওয়ার্ক নাও থাকে তবুও আমি কিন্তু তথ্য লোড করতে পারবো, কিন্তু সিঙ্ক করার সময় আমাদের মোবাইলে কিন্তু নেটওয়ার্ক দরকার হবে। অর্থাৎ যদি কেউ এমন জায়গায় থাকেন যেখানে নেটওয়ার্ক আছে, তাহলে আপনি প্রত্যেকটা হাউসহোল্ডের তথ্য লোড করার পরেই কিন্তু একটা একটা করবেন আর সিঙ্ক করতে থাকবেন। একটা একটা লোড করবেন এবং নিচে সিঙ্ক করুন অপশানে গিয়ে সিঙ্ক করতে থাকবেন। একটা সই করতে হবে আপনাকে, শর্ট সিগনেচার করে কনফার্ম। এবার এই যে সিঙ্ক করার অপশানটা যদি না থাকে, দেখা যায় যে নেটওয়ার্ক পাচ্ছেন না, তখন 5টা কি 7টা বাড়ি করুন, করে নিয়ে নেটওয়ার্ক পাচ্ছেন এমন জায়গায় এসে একবার সিঙ্ক করে নিন সব কটা। সিঙ্ক করতে বেশিক্ষণ লাগে না, জাস্ট ওটার ওই বাড়ির ওপর তথ্যের উপর ক্লিক করলেন, আপনি সিঙ্ক করুন অপশানেই যখন যাবেন, এই যে এই ইন্টারফেসে আমি যখন বাঁদিকে সিঙ্ক করুন অপশানে যাব, বাঁদিকে নিচে, তখন আমি যে বাড়িগুলো কাজ করেছি, তথ্য আপলোড করেছি কিন্তু এখনও সিঙ্ক করিনি, সেই বাড়িগুলো দেখাবে। সেই বাড়ির ওপর ক্লিক করতে হবে, সেই হাউসহোল্ডের নাম্বারের ওপর ক্লিক করে তথ্যগুলো কনফার্ম করে একটা শর্ট সিগনেচার করে তারপর সিঙ্ক করে দিতে হবে। সিঙ্ক করুন এবং সেভ করুন বলে অপশান যেটা ছিল। তো এইভাবে আমরা একে একে প্রত্যেকটি সেন্সাস হাউস ধরে কিন্তু এন্ট্রিগুলো করব। আশা করি বোঝা গেছে, একটা বেসিক আমাদের রিভিশন হলো, আমরা ট্রেনিংয়ে শিখেছি সেটারই একটা বেসিক রিভিশন হলো। প্রশ্নগুলো সবাই আরেকবার চোখ বুলিয়ে নেবেন, তাহলেই আশা করি কাজটা করতে সুবিধা হবে।